সেই দেশের বা সেই জনগণের জন্য এই সশস্ত্র বাহিনী একটা গর্বের বিষয়, একটা আস্থার বিষয়, এবং এই জিনিসটাই দেশের জনগণ যাতে আরো ভালো করে বুঝতে পারে এবং আমাদের মাধ্যমে যেন জনগণ সে আস্থা এবং হিন্দুস্তান টাইমস একটা কলাম লিখেছে অবিনাশ পালিওয়াল। সেই কলামের হেডলাইনটা ছিল এরকম, পুল বাউন্ড বাংলাদেশ ইজ অ্যাট অ্যান ইনফ্লেকশন পয়েন্ট। দেখেন সেখানে অবিনাশ পালিওয়াল কিন্তু লিখেছেন যে শেখ হাসিনার পতন হবে এবং পতন হলে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে। যে আনন্দবাজার যে সংবাদটা ছেপেছে এটা পুরোপুরি একটা মিথ্যা এবং এটা স্পন্সর্ড, এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকারই কিন্তু আনন্দবাজার পত্রিকাকে টাকা দিয়ে এটা ছাপিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে একই খেলা শুরু করেছে ভারত এবং আমেরিকা। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ভারতের আনন্দবাজারে একটি নিউজ করেছিল, আর সেই নিউজে বলেছিল হাসিনাকে দুর্বল করতে চাইলে মহাক্ষতিতে পড়বে আমেরিকা। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল নিউজকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, কিন্তু শেষ পর্যন্ত সেই নিউজের এমন কিছু সত্যতা বের হয়েছে যে সকল তথ্যগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে কি শেষ পর্যন্ত আওয়ামী লীগ টাকা দিয়ে আনন্দবাজারকে এই নিউজ করিয়েছে? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন কাজী হেমায়েতুদ্দিন মিশন। তো দর্শক বন্ধুরা, আপনারা কাজী হেমায়েতুদ্দিন মিশনের সেই কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে সেই নিউজের ফেক তথ্য বের হয়েছে। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে কিন্তু হিন্দুস্তানের পত্রিকাতে বলা হয়েছে বাংলাদেশের ক্ষমতা যে কোনো সময় সেনাবাহিনীর হাতে চলে যেতে পারে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নিই এবং সেই সাথে সেনাবাহিনীর পক্ষ থেকে কি জানানো হয়েছে। আনন্দবাজারের সেই খবরটা, হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, ভারত আমেরিকাকেই বার্তা দিলেন। মানে এই আনন্দবাজারের এই খবরটা গতকালকে এটা আনন্দবাজার প্রকাশ করেছে, গতকালকে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায় ফলো করে প্রকাশ করেছে এবং তাদের ফেসবুক পেজে কতক্ষণ পরপরই সেই লিঙ্ক শেয়ার করেছে, আধা ঘন্টা পরপর লিঙ্ক শেয়ার করেছে। এবং আজকেও সেই একই খবরকে নানা রূপে নতুন করে করে আমি দেখলাম বাংলা ট্রিবিউন নতুন করে করেছে, অনেক চ্যানেল নতুন করে করেছে, করে সেই একই খবর আনন্দবাজার এমন একটা খবর প্রকাশ করলো যে ওই খবরটাই আপনার আজকে সারাদিনই পত্রিকাগুলো একের পর এক তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে, নতুন করে শেয়ার করেছে। মানে কি একটা যে নিউজ পেয়েছে, সমস্ত মিডিয়াগুলো নিউজটা একেবারে উঠে পড়ে লেগেছে এটা ফলো করে প্রচার করার জন্য। কেন রে ভাই, বাংলাদেশ নিয়ে কি এর আগে ভারতের কোনো পত্রিকা কোনো কলাম প্রকাশ করেনি? করেছে তো। এই কয়েকদিন আগে অবিনাশ পালিওয়াল তিনি হিন্দুস্তান টাইমস, দেখেন হিন্দুস্তান টাইমস কিন্তু আনন্দবাজার চাইতে বড় পত্রিকা, একটা ন্যাশনাল পত্রিকা ভারতের। হিন্দুস্তান টাইমস একটা কলাম লিখেছে অবিনাশ পালিওয়াল। সেই কলামের হেডলাইনটা ছিল এরকম, পুল বাউন্ড বাংলাদেশ ইজ অ্যাট অ্যান ইনফ্লেকশন পয়েন্ট। দেখেন সেখানে অবিনাশ পালিওয়াল কিন্তু লিখেছেন যে শেখ হাসিনার পতন হবে এবং পতন হলে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে। এই কলামটা অবিনাশ পালিওয়াল ইংরেজিতে লিখেছেন। বাংলাদেশের কি একটা পত্রিকাও নাই যে যারা ইংলিশকে বাংলা করে একটা অনুবাদটা প্রচার করতে পারতো? কেউ কিন্তু প্রচার করেনি। বাংলাদেশের এতগুলো পত্রিকা, তারা তো জানে যে ইংলিশে কিভাবে বাংলা করতে হয়। একটা পত্রিকাও এই কলামটার কোনো অনুবাদ করেনি, প্রচার করেনি, কারণ এখানে হাসিনার বিরুদ্ধে বলা হয়েছে। আর যেই না আনন্দবাজার একটা জিনিস বললো হাসিনার পক্ষে, যে ভারত আমেরিকাকে চাপ দিচ্ছে হাসিনার পক্ষ নিয়ে, এই না ফলাও করে প্রচার করা শুরু করলো, এমন ভাবে আমি কখনো দেখিনি। এবং এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে এটাই প্রমাণিত হয় যে আনন্দবাজার যে সংবাদটা ছেপেছে এটা পুরোপুরি একটা মিথ্যা এবং এটা স্পন্সর্ড, এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকারই কিন্তু আনন্দবাজার পত্রিকাকে টাকা দিয়ে এটা ছাপিয়েছে। আমি একটু মানব জমিনের একটা খবর আপনাদেরকে পড়ে শুনি। এই মানব জমিনের খবরটা পড়লে একদম প্রমাণিত হয়ে যাবে যে এই আনন্দবাজারের খবরটা একদম মিথ্যা এবং ভারত সরকার আসলে আমেরিকাকে কোনো চাপ দেয়নি, তবে একটু আলোচনা হয়েছে, এটা কিন্তু সত্য। আমি সে ব্যাপারেও আসবো যে কিভাবে কোন পর্যায়ে কার সঙ্গে আলোচনা হলো। প্রথমে আমি একটু পড়ি, সেটা হচ্ছে যে সূত্রবিহীন রিপোর্ট নানা আলোচনা। মানবজমিন লিখেছে যে হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, বার্তা আমেরিকাকে। আনন্দবাজারের এই নিউজটা নিয়ে একটা রিপোর্ট করেছে মানবজমিন, লিখেছে যে একটি সূত্রবিহীন রিপোর্ট, ঢাকায় নানা আলোচনা। ভারতের শীর্ষ বাংলা দৈনিক আনন্দবাজারে প্রকাশিত রিপোর্টটি অনেকটা কপি প্রকাশিত হয়েছে ডয়চে ভেলের বাংলা ভার্সনে। দিল্লি সূত্রে প্রকাশিত দুটি রিপোর্টের ভাষাও অভিন্ন। বলা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাধীন শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা ভারত এবং আমেরিকা কারোর জন্যই সুখকর হবে না। ভারত এমন বার্তা দিয়েছে আমেরিকাকে। কূটনৈতিক নোটে বিষয়টি আমেরিকাকে ভারত জানিয়েছে বলে রিপোর্টের ভাষ্য। আনন্দবাজারের সূত্রবিহীন রিপোর্টটি ঢাকার গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। চলছে নানা আলোচনা। ওই রিপোর্ট নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন প্রধান দুই দলের মহাসচিব। ওই রিপোর্টের বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে এই ভূখণ্ডে ভারত এবং আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে। ভারত কিছু বলে থাকলে নিজেদের স্বার্থেই বলেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে খবরটি সত্য হয়ে থাকলে এটা হবে দুর্ভাগ্যজনক। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারত মর্যাদা দিবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বিশ্লেষকরা বলেছেন যে ভারতের বরাতে যে খবরটি প্রকাশ হয়েছে তার নির্ভরযোগ্য কোনো সূত্র প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও কারো কোনো বক্তব্য নাই। এছাড়া রিপোর্টে জামাত ইসলামীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বলে ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে দলটিকে ছাড় দিলে ভবিষ্যতে ঢাকা শহর মৌলবাদের দখলে চলে যাবে। রিপোর্টে এমন ভাষ্য থাকলেও বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তার ধারে কাছেও নেই বলে মনে করেন অনেকে। এই মুহূর্তে দেশে জামাত ইসলামের জনসমর্থন 5 থেকে 7 ভাগের বেশি নয় বলে দলটির নেতা কর্মীরাই বলে থাকেন। তবে পর্যবেক্ষকদের ধারণা দলটির সমর্থন আরো কমও হতে পারে। এর বাইরে আরো ডজন ডজন ইসলামিক দল সক্রিয় রয়েছে রাজনীতির মাঠে। এইসব দলের সম্মিলিত সমর্থন কিন্তু জামাতের চেয়ে অনেক বেশি বলেই মনে করা হয়। এছাড়া এই মুহূর্তে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন চলছে। সেখানে এই যুগপৎ আন্দোলনে জামাতের অবস্থান কিন্তু এখনো স্পষ্ট। সর্বশেষ ঢাকায় দলটির একটি সমাবেশ আয়োজনের পর বরং আওয়ামী লীগের সঙ্গে এই জামাতের গোপনাতা নিয়ে সন্দেহ করেছিলেন কেউ কেউ। সরকারি দলের একজন শীর্ষ নেতার সঙ্গে দলটির এক নেতার বৈঠক নিয়েও তখন আলোচনা হয়েছিল। বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মূল আন্দোলনের নেতৃত্বে রয়েছে বিএনপি, সঙ্গে আছে ডান বাম মধ্যপন্থী প্রায় 40টা রাজনৈতিক দল। এর বাইরে আরো বেশ কয়েকটি দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করতেছে। এই দলগুলো নির্বাচনের সামনে রেখে রাজনীতির মাঠে সক্রিয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন যে বৃহৎ এই বিরোধী জোটের বাইরে জামাতকে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বলে প্রচার করা সঠিক কোনো কূটনৈতিক পর্যবেক্ষণ হতে পারে না। খেয়াল রাখবেন, ভারত এমন ধারণা পোষণ করে থাকলে সেটি কোনোভাবেই যথার্থ হবে না। এছাড়া চলমান সরকার বিরোধী আন্দোলনে জামাত খুব একটা সক্রিয়ও না। নানা কারণে তারা কোণঠাসা অবস্থায় আছে। এই অবস্থায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে দলটি আগের অবস্থানে ফিরতে পারবে এমনটি কেউ মনে করেন না। এমন অবস্থায় বাংলাদেশে জামাতকে সরকারি দলের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখানোকে একটা হাস্যকর প্রচেষ্টা হিসাবে দেখেছেন অনেকেই। বরং এই চেষ্টার পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জামাত ইসলামের অন্যতম নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর হাসপাতালে মৃত্যুর পর দলটি নেতা কর্মীদের জোরালো প্রতিক্রিয়া হবে বলে কেউ কেউ ভেবেছিলেন, কিন্তু আদতে দলটির অবস্থান ছিল সংযত এবং কৌশলী। এমত অবস্থায় জামাতকে মাঠে নামিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা সফল হয়নি বলে অনেকে মনে করছেন। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারে প্রকাশিত রিপোর্টে ভারতের বার্তা প্রেরণের বিষয়টিও বিশ্বাসযোগ্য নয় বলে অনেকে মনে করছেন। মানে কোনো সূত্র নাই, পুরো অসমর্থিত সূত্র। কারণ আমেরিকার সঙ্গে ভারতের প্রতিনিয়তই সফর বিনিময় হচ্ছে। অর্থনৈতিক এবং বাণিজ্যিক কারণে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বিদ্যমান। আমেরিকার কর্মকর্তাদের বেশ কয়েকটি দল সম্প্রতি ভারত সফর করেও গিয়েছেন। সর্বশেষ গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আগে বাংলাদেশ নিয়ে নানা আলোচনা ছিল। বলা হচ্ছিল যে বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়টি নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় উপস্থাপন করবেন। বৈঠকের পর দুই পক্ষের যে বিবৃতি প্রকাশিত হয় সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এমন কিছুই বলা হয়নি। মানে মোদীর সঙ্গে যে বাইডেনের বৈঠক সেখানে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনাই হয়নি। তবে একাধিক সূত্রের দাবি নরেন্দ্র মোদী আলোচনা চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু আলোচনায় আমেরিকার তরফে ইতিবাচক কোনো সাড়া মিলেনি। মানে আমেরিকা বাংলাদেশ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে আগ্রহী হয়নি। খেয়াল রাখবেন, এই কারণে বাংলাদেশ ইস্যুতে ভারতের তরফে প্রকাশ্যে কিছু বলা হয়নি। তো নরেন্দ্র মোদীর ওই সফরের পর গত জুলাইয়ের শুরুতে ভারত সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অফ স্টেট উজরা জিয়া এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। স্টেট ডিপার্টমেন্টের প্রভাবশালী দুই কর্মকর্তা 2.5 দিন দিল্লিতে কাটিয়ে ঢাকা এসেছিলেন। এই যে উজরা জিয়া এবং ডোনাল্ড লু, তারা ঢাকা আসার আগে তারা 2.5 দিন কিন্তু ভারতে অবস্থান করেছিলেন। এবং দর্শক, তারা যখন ভারতে অবস্থান করেছিলেন তখন তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাত্রার সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা উপস্থিত ছিলেন। মানে এই তিনজনকে নিয়ে উজরা জিয়া এবং ডোনাল্ড লু বৈঠক করেছেন। বৈঠকে তারা বাংলাদেশে যদি রেজিম চেঞ্জ হয় এই নিয়ে ভারতের কি প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। সেইখানে ভারত বলেছে যে হ্যাঁ, আসলে মানে তোমরা তো চাও যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতে, কিন্তু বিএনপি এবং জামাত যে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তখন তাদের আচার ব্যবহারে আমরা সন্তুষ্ট নই, এটা বলেছে। কিন্তু এখন তারা যদি আবার ক্ষমতায় আসে, যদি একই কাজ করে, তাহলে তো আমাদের সমস্যা। তখন উজরা জিয়া এবং ডোনাল্ড লু বলেছিলেন যে ঠিক আছে, আমরা এটা আলাপ আলোচনা করে দেখি। ভারত সফর শেষ করে উজরা জিয়া এবং ডোনাল্ড লু তারা বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এসে তারা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বলেছিলেন যে ভারতের এই কনসার্ন গুলো আছে যে বিএনপি জামাত ক্ষমতায় আসলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে তারা মনে করতেছেন। তখন মার্কিন রাষ্ট্রদূত এই ব্যাপারে মির্জা ফখরুলের সঙ্গে কয়েকবার বৈঠক করেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিটার হাসকে স্পষ্ট বলেছেন যে জামাতের সঙ্গে আমাদের আর বর্তমানে কোনো কার্যকর জোট নেই। জামাত জামাতের মতো আন্দোলন করতেছে, আমরা আমাদের মতো আন্দোলন করতেছি, আমাদের মধ্যে কোনো জোট নাই। এ হচ্ছে এক। আর দ্বিতীয়ত, বিএনপি ক্ষমতায় আসলেও ভারতের কোনো সমস্যা নাই। বিএনপি যদি অতীতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে বিএনপি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। ক্ষমতা এলেও ভারতের কোনো সমস্যা নেই। এটা অলরেডি
পিটার হাসের মাধ্যমে ভারতকে বলে দেওয়া হয়েছে, তাহলে এখানে আর সমস্যা কি থাকে? এখানে আর তাহলে আর কি আলোচনা? তো এই যে এই উজরাজে এবং ডোনাল্ড লুর সঙ্গে যে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তারপরে পররাষ্ট্র সচিব বিনয় কাত্রা এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, এই বৈঠকটাকেই মনে করেন যে আরো ফুলিয়ে ফাঁপিয়ে, আরো কিছু জোড়াতালি দিয়ে, আরো কিছু গল্প টল্প সেই দেশের বা সেই জনগণের জন্য এই সশস্ত্র বাহিনী একটা গর্বের বিষয়, একটা আস্থার বিষয়, এবং এই জিনিসটাই দেশের জনগণ যাতে আরো ভালো করে বুঝতে পারে এবং আমাদের মাধ্যমে যেন জনগণ সেই আস্থা এবং তাদের যে গর্বের বিষয়টা তারা যেন আরো ভালো করে বুঝতে পারে, সেই জন্য আমরা প্রত্যেক বছর চাই দেশের জন্য এবং জনগণের জন্য আমরা একাত্ম হয়ে কাজ করতে, এবং জনগণের জন্য আমাদের কাছ থেকে সেই সাপোর্টটা, সেই সেবাটা সবসময় পাই। এই দৃঢ় মেলবন্ধন তৈরি করা, আমরা দেশের জন্য এখন শুধু প্রাণ দিতেই রাজি না, আমরা আসলে দেশের জন্য যে কোনো সময় সমরে হোক, দুর্যোগে হোক, শান্তিতে হোক, আমরা কিন্তু দেশের জনগণের জন্য, দেশের রক্ষা করার জন্য এবং যে কোনো কাজ করার জন্য সর্বদাই প্রস্তুত। আমরা দেখবেন যে সবসময় আমরা দেশের জনগণের প্রয়োজনে আমরা জনগণের সাথে আছি। নির্বাচন সুষ্ঠু না হলে বিশ্বে মুখ দেখাতে পারবে না দেশ। আর এই অনুষ্ঠানেই জানানো হয় ভোটের আগে সেনা মোতায়েনের কথা। জানুয়ারি মাসে বেশ কিছু আইনি এবং সাংবিধানিক বিষয় আছে যা হাতে যথেষ্ট সময় নিয়ে কাজগুলো করতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এবার পুরো বিশ্ব জুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, এবং সে সাথে বাংলাদেশের যেমন অস্থিরতার সৃষ্টি হয়েছে, ঠিক তেমনই যেমন ভারত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নির্বাচন নিয়ে অস্থিরতা সৃষ্টি হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে এবং কাজী হেমায়েতুদ্দিন মিশনের এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনাদের কাছে কেমন হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত আনন্দবাজার সেই নিউজটি ভুয়া হয়েছে? তো দর্শক বন্ধুরা, অন্যদিকে সেনাবাহিনীর সেই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।